হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2022-এ যে 99টা শিফটে পরীক্ষা হয়েছিল তার সবগুলি শিফটের সায়েন্সের কোশ্চেন আমি সম্পূর্ণ বাংলায় বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাধান করে দিচ্ছি। এই ভিডিওতে আমি 18/8/2022-এর শিফট 3-তে আসা সায়েন্সের কোশ্চেনগুলি আলোচনা করব। এই যে প্রশ্নগুলি পরীক্ষায় এসছে এবং যে এক্সট্রা ফ্যাক্ট আমি আলোচনা করব, এগুলো তোমাদের আপকামিং রেলের সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নেবে, ঠিক আছে? আর এটি আমাদের এই সিরিজের পার্ট 8-এর ভিডিও। এর আগে আমি যে 7টা শিফটের প্রশ্নের সমাধান করে দিয়েছি তার প্লেলিস্টের লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিওটি দেখার পরে যারা আগের ভিডিও দেখোনি তারা ওই প্লেলিস্টের লিংক থেকে আগের ভিডিওগুলো দেখে নিও। আর এই 99 শিফটের যে সায়েন্সের কোশ্চেন, এগুলো প্রিন্টেবল ফরম্যাটে বাংলায় যদি তোমরা পিডিএফ চাও তাহলে তোমাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে টেলিগ্রামে। সেই গ্রুপে জয়েন করতে হলে তোমরা 99 রুপিস গুরুদক্ষিণার মাধ্যমে ওই গ্রুপে জয়েন করতে পারো, ঠিক আছে? সেখানে তোমরা 99 শিফটের সায়েন্সের বেঙ্গলি পিডিএফ পেয়ে যাবে প্রিন্টেবল ফরম্যাটে, এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিসও করতে পারবে। কারণ কোশ্চেনগুলো আমি ধরো একটা শিফটের কোশ্চেন ডাবল কলাম করে সবগুলো দেয়া রয়েছে, তারপরে বক্স করে 1-এর এ, 2-এর বি, 3-এর সি এভাবে করে তার আনসার দেয়া রয়েছে, ঠিক আছে? আর আমি এই যে ক্লাস করাচ্ছি, এই ক্লাসের মধ্যে এই যে পিডিএফ এ আমি দাগাচ্ছি অ্যানোটেশন সহ, এই পিডিএফটাও আমি ওই গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আর এই প্রাইসটা এখন 99 আছে, কিন্তু যে কোনো সময় প্রাইসটা আমি বাড়িয়ে দিতে পারি। তো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, মানে গ্রুপে জয়েন করতে ইচ্ছুক, তারা গ্রুপে জয়েন করে যেও। কিভাবে পেমেন্ট করবে, কিভাবে জয়েন করবে, সেই জন্য এই নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো চলো শুরু করছি আমাদের ভিডিওটি। 1 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোনটি উদ্ভিদে কার্বোহাইড্রেট সঞ্চিত করে? দেখো, উদ্ভিদে যে কার্বোহাইড্রেট উৎপন্ন হয় সেই কার্বোহাইড্রেট সবটাই তো সাথে সাথে কাজে লাগে না। তো যে কার্বোহাইড্রেটগুলো তৎক্ষণাৎ কাজে লাগে না সেগুলো উদ্ভিদে স্টার্চ বা শ্বেতসার রূপে সঞ্চিত হয়। স্টার্চ বা শ্বেতসার রূপে সঞ্চিত হয়, ঠিক আছে? প্রায় একই রকম ঘটনা আমাদের মানবদেহেও ঘটে। সেখানে কি হয়, সেখানে তোমার গ্লুকোজগুলো কি হয়, গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, ঠিক আছে? এবং এই যে কার্বোহাইড্রেট স্টার্চ রূপে সঞ্চিত হচ্ছে বা শ্বেতসার রূপে সঞ্চিত হচ্ছে, এগুলো পরে প্রয়োজন মতো আভ্যন্তরীণ শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, কোনটি উদ্ভিদে কার্বোহাইড্রেট সঞ্চিত করে? স্টার্চ। দেখো, এনসিইআরটির বইতে একদম স্পষ্টভাবে এটা লিখে দেয়া আছে যে কার্বোহাইড্রেট গুলো তাৎক্ষণিকভাবে ব্যবহৃত হয় না, সেগুলো শ্বেতসার হিসাবে সঞ্চিত হয়। কিছুটা একই রকম পরিস্থিতি আমাদের দেহেও দেখা যায়, যেমন গৃহীত খাদ্য থেকে প্রাপ্ত শক্তির কিছুটা আমাদের দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তাপ শক্তির একক নয়? দেখো, তাপ শক্তির একক নয় জানতে চেয়েছে। আমরা জানি তাপ শক্তির একক হলো জুল। এখানে তা বাদে বাকি দুটো একক হবে, তাহলে কোন দুটো সেটা? দেখো, ক্যালোরিও হলো তাপ শক্তির একক। কারণ আমরা যদি ক্যালোরিকে জুলে পরিণত করি তাহলে কি পাবো, 1 ক্যালোরি সমান হয় আমাদের 4.18 জুল, ঠিক আছে? 1 ক্যালোরি 4.18 জুল। ওকে, তাহলে ক্যালোরিও তাপ শক্তির একক। আর এই যে ওয়াট সেকেন্ড, এটাও তাপ শক্তির একক। ওয়াট মানে কি? ওয়াট মানে হলো জুল প্রতি সেকেন্ড, ঠিক আছে? ওয়াট সেকেন্ড মানে ওয়াট ইনটু সেকেন্ড। তাহলে এই সেকেন্ড সেকেন্ড কাটা চলে যায়, তাহলে কি থাকে? জুল থাকে। তাহলে ওয়াট সেকেন্ড এটাও আমাদের তাপ শক্তির একক। কিন্তু অপশন বিতে যেটা আছে এইটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। কিলো ওয়াট এটা তাপ শক্তির একক নয়, এটা হলো বৈদ্যুতিক শক্তির একক। বৈদ্যুতিক শক্তির একক, ঠিক আছে? ইলেকট্রিক পাওয়ারের একক। ওকে, চলো নেক্সট। এবারে 3 নম্বর, নিচে জিনের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, কোন বিকল্পটি জিনের বৈশিষ্ট্য সম্বন্ধে সঠিক নয়? দেখো, জিন সম্বন্ধে আমরা যদি বলি তাহলে আমরা জানি যে এককোষী এবং বহুকোষী অনেক রকম জীব আছে, এবং এই যে কোষ, এই কোষের মধ্যে, এটা ধরো একটা কোষ, কোষের মধ্যে আমরা জানি কি থাকে? নিউক্লিয়াসও থাকে। কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে তোমার থাকে হলো ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো ক্রোমোজোম, এরকম এক্স এর মতো অনেকটা, এটা কি ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম। ঠিক আছে, এটাকে যদি আমি একটু বড় করে আঁকি তাহলে কিরকম হবে, এরকম। ঠিক আছে, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম তোমার ডিএনএ দিয়ে তৈরি। ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে। ক্রোমোজোমের মধ্যে থাকে কি, ডিএনএ। ডিএনএ কিরকম হয়, এরকম পেঁচানো পেঁচানো। ঠিক আছে, ডিএনএ হয় এরকম পেঁচানো পেঁচানো। তো এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। এই যে ডিএনএ আমরা দেখতে পাচ্ছি, ডিএনএ, এই ডিএনএ এর যে অংশ, এই প্রত্যেকটা অংশই হলো আমাদের কি, জিন। ডিএনএ এর অংশই হলো জিন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম, যে জিন হলো ডিএনএ এর অংশ, ডিএনএ ক্রোমোজোমের অংশ, আর ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে, নিউক্লিয়াস কোষের মধ্যে থাকে। ঠিক আছে, এবার এই যে জিন রয়েছে, একটা পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, সেটার নাম হলো মিউটেশন প্রক্রিয়া। মিউটেশন প্রক্রিয়ার মাধ্যমে, মিউটেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, জিনের পরিবর্তন হয়। জিনের পরিবর্তন হয়। ঠিক আছে, মানে জিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, জিনের পরিবর্তন হয়। তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে যে জিনের পরিবর্তন কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়, মিউটেশন প্রক্রিয়ার মাধ্যমে হয়। চলো এবারে দেখি যে জিনের বৈশিষ্ট্য কোনগুলো আর কোনটা বৈশিষ্ট্য নয়, সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে জিন ডিএনএ এর অংশ, এটা জিনের বৈশিষ্ট্য একদম। প্রতিটি জীবাণু কোষে একটি জিনের সেট থাকে, একদম কোষে জিনের সেট থাকে। জিন কোষ পরিবর্তনের মধ্য দিয়ে যায় না, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ আমরা এখনই দেখলাম যে মিউটেশন প্রক্রিয়ার মাধ্যমে জিনের পরিবর্তন হয়। তো এখানে জিন কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায় না, এটা ভুল। ঠিক আছে, দিতে দেখো বলেছে জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে প্রোটিন উৎপাদনের মাধ্যমে। একদম, জিন কি করে, প্রোটিন উৎপাদনের মাধ্যমে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আর জিন ডিএনএ এর মধ্যে থাকে, জানো যে পিতৃ ও মাতৃ ডিএনএ উভয় থেকেই আমাদের যে সন্তান অপত্য সেটা প্রভাবিত হয়, এবং সেটার যে বৈশিষ্ট্য সেটা নিয়ন্ত্রণ করে জিন প্রোটিন উৎপাদনের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি এরটা। ক্লিয়ার? নেক্সট, এইবারে দেখো 4 নম্বর প্রশ্ন। একটি গোলাকার আয়নার দ্বারা উৎপন্ন বিবর্ধন -0.5 আয়না দ্বারা গঠিত চিত্রটি হবে কোনটি? দেখো এখানে বিবর্ধন, বিবর্ধন ম্যাগনিফিকেশন, আমরা স্মল লেটারে এম দ্বারা এটাকে ডিনোট করি। আমরা জানি বিবর্ধন এম সমান সমান হয় এইচ ড্যাশ বাই এইচ সমান -ভি বাই ইউ। এখান থেকে এইটা পরীক্ষায় এসেছেও তোমার এলপি টেকনিশিয়ানে, এই 2024-এ যে পরীক্ষা হলো সেখানে এসছে যে গোলীয় দর্পণের বিবর্ধন সম্বন্ধে, বিবর্ধনের সূত্রে কোনটি সঠিক। তো সেখানে -ভি বাই ইউ, +ভি বাই ইউ, তারপরে তোমার -ইউ বাই ভি, +ইউ বাই ভি অপশনে দেওয়া ছিল। তো -ভি বাই ইউ হলো তোমার গোলীয় দর্পণ মানে গোলাকার আয়নার উৎপন্ন বিবর্ধনের সূত্র। ঠিক আছে, এখন এই জায়গাটায় এই যে ভি রয়েছে, ভি কি, ভি হলো আমাদের প্রতিবিম্বের দূরত্ব, ইউ কি, ইউ হলো বস্তুর দূরত্ব, এইচ ড্যাশ কি, এইচ ড্যাশ হলো তোমার প্রতিবিম্বের উচ্চতা, আর এইচ হলো তোমার বস্তুর উচ্চতা। ঠিক আছে, এখন এখান থেকে এই যে মাইনাসে আছে, এটার থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি। চলো আগে আমরা দেখি যে বিবর্ধন এম, এম এর মান যদি 1-এর সমান হয়, বিবর্ধন যদি 1-এর সমান হয়, তাহলে আমরা কি জানবো, বিবর্ধন যদি 1-এর সমান হয় তাহলে তোমার চিত্র বস্তুর সমান হয়। ঠিক আছে, মানে চিত্রের যে আকার সেটা বস্তুর সমান হয়। ঠিক আছে, আর বিবর্ধন যদি 1-এর থেকে ছোট হয়, 1-এর থেকে ছোট হয়, তাহলে চিত্র বস্তুর থেকে ছোট হয়। ঠিক আছে, বস্তুর থেকে ছোট হয় অর্থাৎ হ্রাসপ্রাপ্ত হয়। ঠিক আছে, চিত্র বস্তুর থেকে ছোট হয় অর্থাৎ হ্রাসপ্রাপ্ত হয়। আর বিবর্ধন যদি 1-এর থেকে আমাদের বড় হয়, ওই সরি 1-এর থেকে বড় হয়, চিহ্ন এদিকে দেব, বিবর্ধন যদি 1-এর থেকে বড় হয় তাহলে চিত্র কি হয়, বস্তুর থেকে, মানে প্রতিবিম্ব যেটা তৈরি হয়, চিত্র যেটা তৈরি হয় সেটা বস্তুর থেকে
বড় হয়, আর বড় হয় মানেই বর্ধিত হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি এটা কি আছে, -0.5, তার মানে 1-এর থেকে ছোট, অর্থাৎ আমাদের বর্ধিত চিত্র কি তৈরি হবে না, হ্রাসপ্রাপ্ত চিত্র তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা আমাদের অ্যান্সার হবে। এখন তোমাদের এনসিইআরটি তে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে যদি আমাদের মাইনাস হয় বিবর্ধন, বিবর্ধন যদি মাইনাসে হয়, তাহলে যে প্রতিবিম্ব তৈরি হয় বা যে চিত্র তৈরি হয় সেটা কিরকম হয়, সেটা হয় সদ। ঠিক আছে, মাইনাসে হলে কি হয়, সদ হয়। আর সদ যে প্রতিবিম্ব সেটাই কি হয়, উল্টো হয় বা উল্টানো হয়, সদ উল্টানো। ঠিক আছে, আর যদি বিবর্ধন প্লাসে হয় তাহলে সেটা কি হয়, বিবর্ধন প্লাসে হলে সেটা হয় অসদ, আর অসদ কি, সোজা। অসদ মানে সোজা বা সমশীর্ষ, আর উল্টানো মানে অবশীর্ষ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মাইনাসে রয়েছে বিবর্ধন, মাইনাসে আছে মানে সদ উল্টানো হবে, আর সাথে কি আছে, হ্রাসপ্রাপ্ত, কারণ মাইনাসে 0.5 রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন এ, সদ উল্টানো এবং হ্রাসপ্রাপ্ত। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এনসিইআরটি থেকে তোমাদের এই যে এটা নিয়েছি আমি স্ক্রিনশট নিয়ে, বলেছে এখানে কি আছে, গোলীয় দর্পণের ক্ষেত্রে নূতন কার্তেশীয় চিহ্নের রীতি। তো এটা মনে রাখবে, গোলীয় দর্পণ, দর্পণটা সেটা অবতল হোক বা উত্তল হোক, আমাদের যদি বাম দিক অভিমুখী হয়, মানে বাম দিকে যদি হয়, ঠিক আছে, বাম দিকে যদি দূরত্ব হয় তাহলে সেটা কি কি নেব আমরা, নেগেটিভ নেব। আর ডান দিক অভিমুখী হলে দূরত্ব কি হয়, ধনাত্মক হয়। ঠিক আছে, আর তোমাদের যে বস্তু রয়েছে সেইটা যদি আমাদের সোজা হয়, মানে তোমার সমশীর্ষ হয়, সোজা হয়, তাহলে সেটা আমাদের কি হবে, প্রতিবিম্ব যদি সোজা হয় বা বস্তু যদি সোজা রাখি তাহলে সেটা আমাদের পজিটিভ। ঠিক আছে, আর যদি প্রতিবিম্ব উল্টো তৈরি হয় তাহলে সেটা আমাদের কি হবে, নেগেটিভ। প্রতিবিম্ব উল্টো তৈরি হলে সেটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা নেগেটিভ। এখন এর সাথে আরো একটা চিত্র আমি তোমাদের এখানে নিয়েছি, দেখো, যেটা এক্ষুনি বোঝালাম, বিবর্ধন সমান কি, h'/h সমান -v/u। ঠিক আছে, তো h' হলো প্রতিবিম্বের উচ্চতা, h হলো বস্তুর উচ্চতা, আর v হলো তোমার প্রতিবিম্বের দূরত্ব, u হলো বস্তুর দূরত্ব। এখন এই দেখো স্পষ্ট ভাষায় এখানে লেখা রয়েছে যে অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতাকে ধনাত্মক ধরা উচিত। অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতাকে ধনাত্মক ধরা উচিত। তাহলে আমাদের এইখানটায় আমরা দেখলাম বিবর্ধন নেগেটিভে বেরিয়েছে, আর বস্তু তো সব আমরা সোজাভাবেই রাখবো। তাহলে বস্তু যখন আমরা রাখছি সেইটার এইটা আমরা ধনাত্মক ধরবো, তার মানে প্রতিবিম্ব আমাদের কি হবে, সোজা হবে। তাইলেই তো আমাদের এই h'/h দুটোই যখন আমাদের প্লাসে থাকবে তখন আমাদের কি হবে, তখন আমাদের বিবর্ধনও প্লাসে বেরাবে, তাই না? তাহলে অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতাকে কি করা কি ধরা উচিত, ধনাত্মক ধরা উচিত, কারণ প্রতিবিম্ব যেটা হবে সেটাও আমাদের কি হবে, ধনাত্মক হবে, মানে সোজা হবে। এই যে লিখলাম, যখন আমাদের h'/h মানে এইটা যখন আমাদের সমাধান করে m যখন প্লাস বেরাবে তখন সেটা কি বেরাচ্ছিল, অসৎ হচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, একইভাবে আমাদের এখানটায় যদি সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এটিকে কি করা হয়, ঋণাত্মক, কারণ সৎ প্রতিবিম্বে এক্ষুনি আমি বললাম যে সৎ মানেই কি হবে, উল্টানো হবে। বস্তুটা আমাদের সোজা আছে, প্রতিবিম্বটা কি আছে, উল্টানো, বস্তুটা সোজা, প্রতিবিম্ব উল্টানো। তাহলে এইটা যদি হয় তাহলে এইটা প্লাস আর এইটা মাইনাস হচ্ছে, তাহলে বিবর্ধন আমাদের কি বেরায়, মাইনাস বেরায়, আর মাইনাস হলে আমাদের কি হচ্ছে, প্রতিবিম্বটা উল্টানো হচ্ছে। বুঝতে পেরেছো? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন এই জায়গাটায় আমরা আরো একটা জিনিস যেটা লিখেছি সেটা দেখতে পাচ্ছি যে বিবর্ধনে ঋণাত্মক চিহ্ন বোঝায় যে গঠিত প্রতিবিম্বটি সৎ, আর ধনাত্মক চিহ্ন বোঝায় প্রতিবিম্বটি অসৎ, যেটা এই যে লিখে দিয়েছি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি পেয়ে যাচ্ছি, যে গোলাকার আয়নার দ্বারা উৎপন্ন বিবর্ধন -0.5 আছে, অর্থাৎ সৎ উল্টানো হবে, এবং 0.5 একের থেকে কম, অর্থাৎ এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, অর্থাৎ হ্রাসপ্রাপ্ত হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সটে যাব আমরা। 5 নম্বর, হিটিং ডিভাইসের গরম করার উপাদান তৈরির জন্য বাছাই করা উপাদানের যে বৈশিষ্ট্যগুলি থাকতে হবে সেগুলি হলো, দেখো, গরম করার জন্য হিটিং ডিভাইসে আমাদের কি করতে হয়, গরম করতে হয়, তাই তো? যেমন ইলেকট্রিক ইস্ত্রি, তারপরে তোমার এই টাইপের যে জিনিসগুলো, তারপরে আমরা যে বাল্ব দেখি, সাধারণ বাল্ব, তার যে ফিলামেন্ট থাকে সেটাও তো গরম হওয়ার পরেই আমরা আলো পাই, তাই না? তাপ উৎপন্ন হয় সেখানেও। তাহলে এবার আমাদের হিটিং ডিভাইস যেগুলো আমাদের রয়েছে
সেখানে ইলেকট্রিক স্ত্রী তো বললাম, তার সঙ্গে ওই যে প্যান আমরা যে ইয়ে করি ওটাকে কি বলে, ওই ওই ইন্ডাকশন ওভেন, সেখানেও গরম করতে হয় আমাদের, তাই না? তাহলে যে উপাদান ব্যবহার করা হয় সেটা যদি অল্প তাপেই গলে যায় তাহলে তো আমাদের সেই ডিভাইসটা গরমই হবে না, তাই না? তার মানে সেটার গলনাঙ্ক আমাদের নিম্ন হলে হবে না, উচ্চ গলনাঙ্ক থাকতে হবে। হিটিং ডিভাইসের গরম করার যে উপাদান তার উচ্চ গলনাঙ্ক থাকতে হবে, ঠিক আছে? আর কি বলেছে, উচ্চ প্রতিরোধ ক্ষমতা নিম্ন প্রতিরোধ। তো নিম্ন প্রতিরোধ তো হবেই না, উচ্চ প্রতিরোধ ক্ষমতা বা উচ্চ রোধাঙ্ক থাকতে হবে। কেন? কারণ আমরা জানি রোধ সমান সমান কি হয়, রোধ যত বাড়বে, রোধ যত বাড়বে তত আমাদের কি হবে, গরম হবে। আর রোধ বাড়ার জন্য আমরা জানি রোধ সমান সমান রো ইন্টু এল বাই এ। এই রো মানে কি, রোধাঙ্ক, ঠিক আছে? রো হলো রোধাঙ্ক, তাহলে রোধাঙ্ক মানে প্রতিরোধ ক্ষমতা, এটা আমাদের কি হবে, এটা যদি বেশি হয় তাহলে আমাদের কি হবে, রোধও কি হবে, বাড়বে, অর্থাৎ আমাদের তাপ উৎপন্ন হবে বেশি। তাহলে আমাদের কি হতে হয়, সেই উপাদানের উচ্চ গলনাঙ্ক হতে হয় এবং উচ্চ প্রতিরোধ ক্ষমতা হতে হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 1 আর 2 সঠিক, অপশন সি এর অ্যান্সার, কেবল 1 এবং 2 সঠিক। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 6 নম্বর প্রশ্ন, শ্বাস প্রশ্বাসের হার সালোক সংশ্লেষের হারের চেয়ে বেশি হলে উদ্ভিদ কিভাবে প্রভাবিত হয়? দেখো আমরা জানি সালোক সংশ্লেষের মাধ্যমে কি হয়, খাদ্য উৎপন্ন হয়, ঠিক আছে? আর শ্বাস প্রশ্বাসের হার যদি বেশি হয়, শ্বাস প্রশ্বাস মানে শ্বসন যদি বেশি হয়, তো আমাদের খাদ্য উৎপন্ন যা হবে তার থেকে বেশি জারিত হয়ে যাবে। শ্বসনের হার বেশি, শ্বাস প্রশ্বাস বেশি, তার মানে যা খাদ্য উৎপন্ন হবে তার থেকে বেশি কি হবে, জারিত হয়ে যাবে, মানে উৎপাদিত খাদ্য জারিত হয়ে যাবে, তারপরেও আমাদের কি হবে, আরো থেকে যাবে, তাই না? তার মানে সালোক সংশ্লেষের হারের থেকে যদি শ্বসন বেশি হয় তাহলে উৎপাদিত খাদ্যের চেয়ে বেশি খাদ্য জারিত হবে এবং উদ্ভিদটি কি হবে, অনাহারে মারা যাবে, ঠিক আছে? যা খাদ্য উৎপাদিত হবে তার থেকে বেশি জারিত হবে, কারণ শ্বসন বেশি হচ্ছে, অর্থাৎ অনাহারে মারা যাবে, অক্সিজেন বেশি খাদ্যের সঙ্গে যুক্ত হয়ে জারিত হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের কি অ্যান্সার হচ্ছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। উৎপাদিত খাদ্যের চেয়ে বেশি খাদ্য জারিত হবে এবং উদ্ভিদটি অনাহারে মারা যাবে যদি শ্বাস প্রশ্বাসের হার সালোক সংশ্লেষের হারের চেয়ে বেশি হয়। নেক্সট, এবারে 7 নম্বর, একটি অপসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেমি হলে লেন্সের শক্তি কত হবে? দেখো লেন্সের শক্তি পাওয়ার সমান সমান আমরা জানি 1/f, পাওয়ার সমান সমান 1 ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে পি সমান সমান 1/f। এবার এখানে পাওয়ার আমাদের কিসে হয়, ডায়াপ্টারে, আর পাওয়ার যখন ডায়াপ্টারে হবে তখন ফোকাস দৈর্ঘ্য আমাদের কিসে হবে, মিটারে হবে। তাহলে 50 সেমি আছে, 50 সেমিটাকে আমি যদি মিটারে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, 50/100, 100 দিয়ে ভাগ করতে হয় মিটারে নেওয়ার জন্য, তার মানে 1/2 মিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1/2 মিটার, এটা ছিল সেমিতে, নিয়ে গেলাম কিসে, মিটারে। ক্লিয়ার? এবার এখানে বলেছে এটা অপসারী লেন্স। অপসারী লেন্স কি, অপসারী মানে হলো যে লেন্সটা তোমার আলোক রশ্মিকে ছড়িয়ে দেয়, আলোক রশ্মি এর মধ্যে আসলো এবং কি হবে, ছড়িয়ে যাবে, ঠিক আছে? অপসারী লেন্স তোমার ডাইভার্জ হয়ে যাবে, তাহলে ডাইভার্জিং লেন্স বা অপসারী লেন্স, এই যে আলো ছড়িয়ে দিচ্ছে, এই ছড়িয়ে দেওয়ার ফলে আমাদের কি হচ্ছে, এটা অপসারী লেন্স। এবার কোন লেন্সে হয় এটা, অবতল লেন্সে, অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স, মনে থাকবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে এই যে ফোকাস দৈর্ঘ্য সেটা আমাদের কি হয়, ঋণাত্মক হয়। অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি হয়, ঋণাত্মক হয়। তাহলে ঋণাত্মক মাইনাসে আমরা 1/2 নেব। তো এবার এইখানটা যদি মানটা বসাই 1/-1/2, তাহলে এইটা উল্টে যাবে, তাহলে -2 হয়ে যাবে, 1/2 উল্টে গেলে 2/1, তাই না? তো -2 ডায়াপ্টার কোথায় আছে, আমাদের অপশন এতে আছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো লেন্সের শক্তি হলো -2 ডায়াপ্টার। ক্লিয়ার? নেক্সট, এবারে 8 নম্বর, একটি ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে অক্সিজেন চকচকে শিখায় জলে, বাতাসে চকচকে শিখায় জলে একটি পদার্থ এক্স এ রূপান্তরিত হয়, এক্স হলো কোনটি? দেখো ম্যাগনেসিয়াম ফিতা মানে ম্যাগনেসিয়ামকে পাতলা করে কি করা, ফিতার আকারে যদি ম্যাগনেসিয়াম হয়, ম্যাগনেসিয়াম ফিতা, সেটাকে যদি আমরা কি করি, বাতাসের মধ্যে
যদি চকচকে বাতাসের মধ্যে জ্বালাই তাহলে চকচকে শিখায় জ্বলবে, বাতাসে কি হয় অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম ফিতা চকচকে শিখায় জ্বলে এবং একটা পদার্থ উৎপন্ন হয়, গুঁড়ো গুঁড়ো একটা পদার্থ পড়ে চকচকে শিখায় জ্বলার ফলে, এবং এই যে গুঁড়ো গুঁড়ো পদার্থ পড়ে সেটাই হলো তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা কি, যে গুঁড়ো পদার্থটা পড়ে সেটা হলো তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড। এটার যে সমীকরণ সেটা তোমার এনসিইআরটিতে একদম উল্লেখ করে দেয়া আছে, আমি এখানে লিখে দিচ্ছি। দেখো 2mg ম্যাগনেসিয়ামের সাথে আমাদের অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, 2MgO, ঠিক আছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং সেইটাই কি, সেইটাই হলো সাদা গুঁড়ো। অপশন বি তাহলে কারেক্ট অ্যান্সার, যে পদার্থে রূপান্তরিত হচ্ছে সেটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্লিয়ার, সাদা পদার্থ, ম্যাগনেসিয়ামের সাদা পদার্থ। এবার এই যে বিক্রিয়াটা ঘটছে, এই বিক্রিয়ার মধ্যে আমাদের এই যে ম্যাগনেসিয়াম এর সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তার মানে ম্যাগনেসিয়াম কি হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে, মানে জারিত হচ্ছে। ঠিক আছে, এটার থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে যে ম্যাগনেসিয়ামের কি ঘটে, ম্যাগনেসিয়ামের কি ঘটে, জারণ ঘটে, জারিত হয়, অক্সিজেন যুক্ত হয় এর সাথে। চলো নেক্সট, এবারে 9 নম্বর, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি কোনটির, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন রয়েছে। আমরা জানি যে পর্যায় সারণী যে রয়েছে, আধুনিক পর্যায় সারণী, সেখানে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হবে, কমে, তাহলে আমাদের কমে। আর আমরা যদি উপর থেকে নিচে যাই তাহলে কি হয়, বাড়ে। কি কমে কি বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, উপর থেকে নিচে আসলে বাড়ে। এবার পারমাণবিক ব্যাসার্ধ তো আরো একটা বিষয়ের উপর নির্ভর করে, যে আমাদের কোনো পরমাণুতে যতগুলো কক্ষ রয়েছে ইলেকট্রনের জন্য, সেই যদি ইলেকট্রনের কক্ষ সংখ্যা বেশি হয় তাহলে ব্যাসার্ধ বেশি হবে, কক্ষ সংখ্যা কম হলে ব্যাসার্ধ কি হবে, কম হবে। ঠিক আছে, তো এখানটায় আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, চলো অ্যান্সারটা কি হবে কমেন্ট করো দেখি। তার আগে তোমাদের আমি ছবি নিয়ে এসেছি, চলো এখান থেকে আমি দেখিয়ে দেই তোমাদের কি হচ্ছে। বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, কমে বলেছি, আর উপর থেকে নিচে আসলে কি হয়, বাড়ে। কি কি দিয়েছে আমাদের অপশনের মধ্যে, অপশনের মধ্যে দিয়েছে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন, তারপরে ফ্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন, আয়োডিন, আর একটা কি ছিল অপশনে, আর একটা ছিল ক্লোরিন। ঠিক আছে, অক্সিজেন, ফ্লোরিন আর এই যে ক্লোরিন, তো এইগুলো আমাদের অপশনে রয়েছে। এখন এখানে তুমি বলো যে কোনটার, আমরা যখন উপর থেকে নিচে আসবো তখন বাড়বে, তার মানে আয়োডিনের সব থেকে কি হবে, ব্যাসার্ধ বেশি হবে, পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি হবে। ঠিক আছে, আয়োডিনের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি হবে, মনে থাকবে এটা। আচ্ছা, এবার আয়োডিনের এই যে, আর আয়োডিনের যে অ্যাটমিক নাম্বার সেটা কত, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমাদের HW দিয়ে দিচ্ছি, আয়োডিনের অ্যাটমিক নাম্বার কত। ঠিক আছে, আয়োডিনের অ্যাটমিক নাম্বার কত। চলো নেক্সট, এবারে 10 নম্বর, একটি চৌম্বক ক্ষেত্রের ভিতর রাখা কারেন্ট বহনকারী কন্ডাক্টরের উপর প্রযুক্ত বল নির্ধারণ করতে নিচের কোন সূত্র ব্যবহার করা হয়। তো চৌম্বক ক্ষেত্রের ভিতর রাখা কারেন্ট বহনকারী কন্ডাক্টরের উপর প্রযুক্ত বল বলেছে, প্রযুক্ত বল নির্ধারণ করতে কি ব্যবহার করা হয়, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ব্যবহার করা হয়। এর আগে যে শিফট করিয়েছি সেখানেও তোমাদের এটা আমি করিয়েছি, এই যে ছবি রয়েছে এখানে দেখো, তোমার প্রযুক্ত বল নির্ণয় করার জন্য এটা কোন সূত্র, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের ভিতর রাখা কারেন্ট বহনকারী কন্ডাক্টরের উপর প্রযুক্ত বল নির্ধারণ করতে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ব্যবহার করা হয়। নেক্সট, এবারে দেখো 11 নম্বর, অনুভূমিক সোজা তার এর মধ্য দিয়ে তড়িৎ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হলে পূর্ব প্রান্ত থেকে দেখা চৌম্বক ক্ষেত্র রেখার দিক কি হবে। দেখো আমাদের চৌম্বক ক্ষেত্র রেখা যদি এই দিকে হয়, মানে আমরা যদি এখানে ডান হাতের বুড়ো আঙুলটা রাখি, ডান হাতের বুড়ো আঙুল যদি এইভাবে করে আমি দেখাই, ঠিক আছে, ডান হাতের বুড়ো আঙুল যদি দেখাই তাহলে আঙুলগুলো আমাদের ওই দিকটায় ভাঁজ হয়ে থাকে। ঠিক আছে, ওই দিকটায় আমাদের ভাঁজ হয়ে থাকে, এইটা হলো আমাদের কি, এইটা হলো আমাদের তড়িৎ প্রবাহের দিক, বুড়ো আঙুলটা দেখায় তড়িৎ প্রবাহের দিক, আর বাকি আঙুলগুলো যেদিকে ভাঁজ হয়ে রয়েছে মানে এইভাবে, এই বাকি আঙুলগুলো কিভাবে, এইভাবে এইভাবে রোল হচ্ছে, তাহলে এই যে রোল হচ্ছে এই দিকটায় আমাদের কি হয়,
এই দিকটা আমাদের চুম্বক ক্ষেত্র রেখা। ঠিক আছে, এবার এইখানটাই বলেছে এই ছবিটাকে আমরা যদি ঘুরিয়ে দেই, বলেছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে তড়িৎ, মানে তার মানে তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে। তড়িৎ যখন এই দিকে প্রবাহিত হবে, তাই না, এই ছবিটাকেই যদি আমি ঘুরিয়ে দেই, দেখো ছবিটাকে ঘুরিয়ে দিলে তড়িৎ যখন এই দিকে প্রবাহিত হবে তখন আমাদের কি হবে, এইভাবে এইভাবে রেখা যাবে এবং আমাদের এইখান থেকে ওই দিকে যাবে, তাহলে এই দিকটায় ঘুরছে, এই দিকটায় ঘুরছে। এবার তুমি যদি এইখানে চোখ রাখো, পূর্ব প্রান্ত থেকে যদি আমি দেখি, এইখানে যদি চোখ রাখি, চোখ রেখে আমি যদি এইখান থেকে দেখি এটাকে, দেখলে পরে আমি কি দেখতে পাবো, আমি দেখতে পাবো যে এই দিকে যখন ঘোরে তখন সেটা কি হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর এই দিকে যখন ঘোরে তখন সেটা কি হয়, ঘড়ির কাঁটার দিকে, তাই না? তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্র রেখা কি হবে, চুম্বক ক্ষেত্র রেখা লম্ব সমতলে হবে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, লম্ব সমতলে হবে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, মানে এর সাথে লম্ব সমতলে থাকে, এর সাথে এই যে চুম্বক ক্ষেত্র রেখা এর যদি কোণ আমি তৈরি করি, লম্ব সমতল হবে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। ঠিক আছে, তাহলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো আমি এনসিইআরটি থেকে ছবিও নিয়ে এসেছি এবং সেটাকে ঘুরিয়েও পাশে রেখেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, এই যে দেখো এইটা আমাদের কি, এইটা ডান হাত দিয়ে যখন দেখানো হয় তখন এইটা আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। সেটাকে আমি যদি এই এদিকে ঘুরিয়ে দেই, পূব দিক, এটা হলো ইস্ট, তাই না? পূব দিক থেকে যদি আমি এদিক থেকে এদিকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে, এবং এই দিক থেকে চোখ রেখে যদি আমি দেখি তাহলে কি দেখবো, ওই দিকে এইভাবে করে ঘুরছে, আর এইভাবে করে ঘুরছে মানে এইভাবে চোখ রাখলে এটা কি এদিকটাই ঘুরছে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট। এইবারে 12 নম্বর, নিচের কোন রাসায়নিক বিক্রিয়াটি ক্লোর অ্যালকালি পদ্ধতি অনুসরণ করে, নিচের কোন রাসায়নিক বিক্রিয়া ক্লোর অ্যালকালি পদ্ধতি অনুসরণ করে? দেখো ক্লোর অ্যালকালি পদ্ধতি কি, যে বিক্রিয়ার মানে যেখানে ক্লোরিন এবং ক্ষার উৎপন্ন হয়, ঠিক আছে, সেটা হলো ক্লোর অ্যালকালি বিক্রিয়া। তো এখানে তোমাদের এই কোশ্চেন আগেও আমি করিয়েছি, এই ক্লোর অ্যালকালি বিক্রিয়ার অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে জল যদি মেশানো থাকে, মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত করা হয় তখন সোডিয়াম হাইড্রক্সাইড, ক্লোরিন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এই যে সোডিয়াম হাইড্রক্সাইড এটাই হলো ক্ষার বা অ্যালকালি, অ্যালকালি মানেই ক্ষার, ক্লোর ক্ষার, ঠিক আছে, এটাকে ক্লোর ক্ষার, ক্লোর ক্ষার। তো এটাই হলো ক্ষার আর এটা হলো ক্লোরিন। ঠিক আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে জল মিশিয়ে যখন তার জলের বিক্রিয়া, জল মেশালে জলীয় দ্রবণের সঙ্গে যখন তড়িৎ প্রবাহ করা হবে তখন কি হবে, সোডিয়াম হাইড্রক্সাইড মানে ক্ষার এবং ক্লোরিন উৎপন্ন হবে, সাথে হাইড্রোজেন উৎপন্ন হবে, অর্থাৎ এইটাই আমাদের কি ক্লোর অ্যালকালি পদ্ধতি অনুসরণ করছে। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 13 নম্বর। 13 নম্বরে দেখো আছে যে সমন্বয় সাধন করুন, সমন্বয় সাধন মিলাতে বলেছে, পদার্থ আর পিএইচ মান দেয়া রয়েছে, পদার্থের সাথে তার পিএইচ মান দেয়া আছে। সবার আগে আছে লেবুর রস, লেবুর রসের যদি পিএইচ মান দেখি, লেবুর রসের পিএইচ মান কত, লেবুর রসের পিএইচ মান হলো 2.2, ঠিক আছে। পাচক রস, পাচক রসের পিএইচ মান কত, পাচক রসের পিএইচ মান হলো আমাদের 14। মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়ার পিএইচ মান কত, 10। আর সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ এইটার পিএইচ মান হলো 1.2, ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পিএইচ মান 1.2। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের একের, তো আমাদের এই হচ্ছে এইটা, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, লেবুর রস 2.2 একদম, তো অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই জায়গাটায় লেখার সময় টাইপিং এ একটু এখানে 1-2 নাম্বার দেয়া ছিল, আমি হয়তো দেইনি, ওই জন্য এখানে নিচে 1-2 করে দেয়া আছে। ঠিক আছে, এটা 4 নম্বর। আচ্ছা, দেখো এই যে এনসিইআরটি তে এই ছবিটা দিয়ে একদম উল্লেখ করা রয়েছে এগুলো, তো এগুলো তো মনে রাখতেই হবে। গ্যাস্ট্রিক রস 1.2 প্রায়, লেবুর রসে প্রায় 2.2, বিশুদ্ধ জল রক্তে তোমার 7.4, ঠিক আছে, রক্তে 7.4 প্রায়, আর তোমার মিল্ক অফ ম্যাগনেসিয়া 10, আর সোডিয়াম হাইড্রক্সাইড হলো 14। মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়ার যে সংকেত সেটা হলো MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, আর সোডিয়াম হাইড্রক্সাইড হলো NaOH, NaOH।
ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের এইখানে আমি এইচডাব্লিউ দেব। এইচডাব্লিউটা কি থাকবে? তোমরা দেখেছো যে আমি টেকনিশিয়ানের যে এক্সাম হয়েছে 23টা শিফটের, তার 900+ কোশ্চেন দিয়েছি। এলপি তোমার 15টা শিফটেরই সায়েন্সের কোশ্চেন আলাদা করে দিয়েছি আমি ভিডিও, তাই না? এবং পিডিএফও আমি একটা গ্রুপের মধ্যে দিয়েছি, 101 টাকার গ্রুপের মধ্যে আলাদা একটা 101 টাকার গ্রুপে। তো সেখানে তোমাদের কোশ্চেন ছিল এবং এনসিইআরটিতে সেগুলো উল্লেখ রয়েছে। তোমাদের এখানটায় কোশ্চেন থাকবে অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত? অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি আর তার সাথে দাঁতের ক্ষয়, কত পিএইচ হলে দাঁতের ক্ষয় হয়? ঠিক আছে। আর অ্যাসিড বৃষ্টি, বৃষ্টির জলে পিএইচ মান কত হলে অ্যাসিড বৃষ্টি হয়? এই দুটো তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। ক্লাসে অ্যাক্টিভ থাকবে, যা আমি হোমওয়ার্ক দেবো তাই কমেন্ট করবে এবং ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ হবে, তাহলে দেখবে ক্লাস করতে মজা লাগবে এবং শিখতে পারবে। আর শিখতে পারলেই তোমাদের মনে থাকবে অনেকক্ষণ, ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ থাকলেই, এবং পরীক্ষার সময় তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারবে। এবারে 14 নম্বর, গ্রহগুলো মিটমিট করে না কেন? গ্রহগুলো মিটমিট করে না কেন? দেখো, আমাদের যে নক্ষত্র রয়েছে সেগুলো কোথায় রয়েছে? আমাদের এটা ধরো পৃথিবী, ঠিক আছে, এটা পৃথিবী। নক্ষত্র রয়েছে অনেক দূরে এবং নক্ষত্রটা আমাদের কি একটা আলোক বিন্দুর মতো দেখতে পাই আমরা। আমরা পৃথিবী থেকে যে দেখি তারাগুলোকে কিরকম দেখি? ছোট ছোট আলোর বিন্দুর মতো দেখি নক্ষত্রগুলোকে, তাই না? এবার সেইগুলো মিটমিট করে, কিন্তু গ্রহগুলো আমাদের পৃথিবীর কাছেই থাকে। আমরা জানি যে পৃথিবী, তারপরে পৃথিবীর কাছের গ্রহ কি? শুক্র। তার মানে গ্রহগুলো নক্ষত্র থেকে অনেক কাছে থাকে, নক্ষত্রগুলো অনেক দূরে থাকে। তাহলে এখান থেকে অসংখ্য বিন্দু, আলোর যে বিশাল সংখ্যক বিন্দু সেটা আমাদের পৃথিবীতে আসে। ওই জন্য আমরা গ্রহগুলোকে মিটমিট করতে দেখি না, কিন্তু নক্ষত্রগুলো একটা বিন্দুর মতো অনেক দূর থেকে আলো আসে, সেটা প্রতিসরণ ঘটে, এটাও প্রতিসরণ ঘটে, কিন্তু যেহেতু অসংখ্য বিন্দু আসছে তাই এটা আমরা পিটপিট করতে দেখি না। কিন্তু এটা যেহেতু একটা বিন্দুর মতো আসে এবং প্রতিসরণ ঘটে, এরকম বেঁকে যায় বায়ুমণ্ডলে, তো সেই জন্য আমরা কি দেখি? নক্ষত্রগুলোকে মিটমিট করতে দেখি, পিটপিট করতে দেখি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? যে গ্রহগুলো মিটমিট করে না কেন? তারা আলোর বর্ধিত উৎস হিসাবে কাজ করে, মানে আলোর বিশাল উৎস হিসাবে কাজ করে, বর্ধিত উৎস হিসাবে। কিন্তু এবার এখানটা যদি প্রশ্ন থাকতো নক্ষত্র কেন মিটমিট করে, কারণ তারা আলোর একটি বিন্দুর উৎস হিসাবে কাজ করে নক্ষত্রগুলো, আর গ্রহগুলো বর্ধিত উৎস মানে বিশাল উৎস হিসাবে কাজ করে। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, এবারে 15 নম্বর, অধিক পরিমাণে জৈব বিয়োজ্য বর্জ্যের উৎপাদনের কিছু প্রভাব নিচে উল্লেখ করা হয়েছে, সঠিক নয় এমন বিকল্পটি চিহ্নিত করুন। দেখো, জৈব বিয়োজ্য বজ্র মানে বায়োডিগ্রেডেবল বজ্র, মানে যেটা আমাদের কি হয়, দীর্ঘদিন ধরে থাকলে বিয়োজনের মাধ্যমে কি হয়, মাটির সঙ্গে মিশে যায়। তাহলে এই বর্জ্যর কিছু প্রভাব নিচে দেওয়া আছে, কোনটা সঠিক নয়? তো জৈব বিয়োজ্য বজ্র মাটির পুষ্টির পূরণ ঘটায়, একদম, এটা তো মাটিতে মিশে যাচ্ছে, পুষ্টির পূরণ ঘটায়। ল্যান্ডফলগুলিতে পাঠানো বজ্রের পরিমাণ বৃদ্ধি করে, ল্যান্ডফলগুলিতে পাঠানো বজ্রের পরিমাণ, এটা আমাদের ভুল। কারণ জৈব বিয়োজ্য যে পদার্থ সেটা তো মাটিতে মিশে যায়, তাহলে সেটা কেন বজ্রের পরিমাণ বৃদ্ধি করবে? তাই এটা ভুল। আর মশার প্রজনন স্থল এবং রোগ ছড়ায়, জৈব বিয়োজ্য বজ্রের উৎপাদনের কিছু প্রভাব নিচে উল্লেখ করা আছে, সঠিক নয়। কোন প্রভাবটা সঠিক নয়? সঠিক নয় জানতে চেয়েছে, তাই তো? তো এখানটায় হ্যাঁ, অপশন বি, এটা কি আছে? মশার প্রজননস্থল রোগ ছড়ায়, একদম। এটা তো জৈব বিয়োজ্য বজ্র। দেখো, সবজির খোসা ফেললে সেটা তো পচন ধরবে, তখন কি হবে? মশার প্রজনন বাড়বে। তুমি ড্রেনের মধ্যে যে আমরা যে পচনশীলগুলো ফেলাই, ড্রেনের জল পচে যায়, ফলে ওই বাড়ে। যদিও সেটা কি হয়, জৈব বিয়োজ্য বজ্র আমাদের পরে মিশে যায় প্রকৃতির সঙ্গে, কিন্তু সেটা তো মশার প্রজননস্থল এবং রোগ ছড়ায়, বৃদ্ধি করে, তৈরি করে এবং রোগ ছড়ায়, আর দুর্গন্ধ ছড়ায়। পচন ধরলে তো দুর্গন্ধ হবেই, তাই না? তাহলে আমাদের অ্যান্সার অপশন বি এরটা। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে দেখো 16 নম্বর, নিম্নলিখিত কোনটি মানুষের রেচন অঙ্গ হিসাবে কাজ করে না? কোনটা রেচন অঙ্গ হিসাবে কাজ করে না? দেখো, ত্বক, আমরা জানি যে ত্বকে কি হয়, ত্বকে যে ছিদ্র থাকে সেখান থেকে ঘাম নির্গত হয়, তার মানে ত্বক রেচন অঙ্গ হিসাবে কাজ করে। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তর মধ্যে আমাদের ক্ষুদ্রান্ত কি রেচন অঙ্গ হিসাবে কাজ করে? না, ক্ষুদ্রান্ত আমাদের রেচন অঙ্গ হিসাবে কাজ করে না, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু বৃহদন্ত, বৃহদন্ত দেখো আমাদের এই যে বৃহদন্ত,
বৃহদন্ত্র দেখো বায়ুপথের সঙ্গে যুক্ত রয়েছে, তার মানে বৃহদন্ত্র থেকে যে আমাদের শরীরের যে বর্জ্যগুলো কাজে লাগে না সেগুলো কি হয়, যেগুলো আমাদের উপাদান কাজে লাগে না বর্জ্য হিসাবে বৃহদন্ত্রের মাধ্যমে বায়ুপথ দিয়ে আমাদের বায়ুথলিতে আসে। তার মানে বৃহদন্ত্র আমাদের কি করে, রেচনাঙ্গ হিসাবে কাজ করে। ফুসফুস তো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাই না? ফুসফুসের মাধ্যমে আমরা কি করি, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড যেটা আমাদের শরীরে ঢুকে যায় সেটা বাইরে নিয়ে যাই, বা শরীরে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বাইরে বের করে। তার মানে কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে বাইরে আসে। তার মানে ফুসফুসও কি হয়, রেচনাঙ্গ হিসাবে কাজ করে। তাহলে ক্ষুদ্রান্ত কাজ করে না, ক্ষুদ্রান্ত কিন্তু পরিপাক করে, আমাদের শরীরে যে আমরা খাই সেটার পরিপাক হয়। এবার ক্ষুদ্রান্তে কি পরিপাক হয় সেটা তোমাদের যারা জানো কমেন্ট করবে যে ক্ষুদ্রান্তে কি পরিপাক হয়। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 17 নম্বর, নিচের কোন রেখাটি গোলাকার দর্পণে অভিলম্বের কাজ করে? গোলাকার দর্পণে অভিলম্ব। আচ্ছা, একটা গোলাকার দর্পণ, এটা অবতল দর্পণে গেছি, তো এটা তো গোলাকার দর্পণই। তো এই গোলাকার দর্পণের এটা তোমার সি বক্রতা কেন্দ্র, আর এটা এফ ফোকাস দৈর্ঘ্য। এখন দেখি অভিলম্বের কাজ করে কোনটা। যে রেখা মেরু এবং বক্রতা কেন্দ্রকে যুক্ত করে, এই যে, আর এইটা হলো মেরু, তাই না? মেরু বক্রতা কেন্দ্রকে যে রেখা যুক্ত করে সেটা হলো আমাদের অভিলম্ব, একদম সঠিক। ঠিক আছে, এটা যে রেখা বক্রতা কেন্দ্র এবং মেরুকে যুক্ত করে, বক্রতা কেন্দ্র মেরুকে যুক্ত করে, বক্রতা কেন্দ্র আর মেরুকে, এই জায়গাটায় এই কি আমি মেরু বক্রতা কেন্দ্র আবার বক্রতা কেন্দ্র মেরু দুটো একই রকম লিখেছি, মেরু বক্রতা কেন্দ্র যুক্ত করে, এটা তো সঠিক রয়েছে। এই অপশনটা তাহলে একটু অন্যরকম ছিল হয়তো। ঠিক আছে, আর কি আছে, যে রেখা ফোকাস বিন্দু এবং আপাত বিন্দুকে যুক্ত করে, যে রেখা ফোকাস বিন্দু আপাত বিন্দুকে যুক্ত করে। এটাও আমাদের কি হবে, আপতন বিন্দু আপাত বিন্দুকে যুক্ত করে, এটাও আমাদের এখানে ভুল হবে, এটা ভুল হবে। ফোকাস বিন্দুর সঙ্গে আপাত বিন্দু, এ ধরো একটা আলো এইখানটা এসে পড়ছে, আমি যদি ফোকাস বিন্দুর সাথে যুক্ত করি তাহলে এইটা কি আমাদের এই সে অভিলম্ব হয়ে যাবে? ফোকাস বিন্দুর সঙ্গে যদি আমি এটা যুক্ত করি তাহলে কি এটা অভিলম্ব হয়ে যাবে? আপাত বিন্দু ফোকাস বিন্দুর সঙ্গে অভিলম্ব যুক্ত করি তাহলে এটা হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানটায় অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 1 ও 2, 1 ও 2 সঠিক। যে রেখা ফোকাস বিন্দু এবং আপাত বিন্দুকে যুক্ত করে এটাও না। তাহলে এই অপশনটা কি ছিল, এটা আমার কাছে এখন কোশ্চেনটা তো সেই আমি ইংলিশ থেকে নিয়েছি, পিডিএফটা ওপেন করানোই খুঁজতে হবে আমার কত কত নম্বরের রয়েছে। ঠিক আছে, ও পরে আমি দেখবো ওখানে। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন ডি, 1 ও 2 উভয়, যদিও 1 ও 2 একই রকম লেখা রয়েছে। এই জায়গাটায় যেহেতু আগে বক্রতা কেন্দ্র রয়েছে তাহলে এইখানটায় মেরু না, এখানে আপাত বিন্দু হবে। ঠিক আছে, এটা যদি আপাত বিন্দু করি তাহলেও এটা ঠিক হয়, আপাত বিন্দু। কেন? কারণ এই গলীয় দর্পণ এটা কি একটা বৃত্তের মতো, তো এখান থেকে এই যেখানেই আমাদের দর্পণের যেখানেই পড়ুক সেইটা যদি আমাদের এই বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত হয়, পোল পর্যন্ত হয়, বক্রতা কেন্দ্র থেকে যদি পোল পর্যন্ত যায় তার মাঝখানটাই আমাদের হয়ে যায় ফোকাস বিন্দু। ঠিক আছে, মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝে ফোকাস বিন্দু থাকে, এটা আমরা জানি। তাহলে এইটা, তাহলে এই এই বিন্দুর ক্ষেত্রে, এই পোলের ক্ষেত্রে এইটা আমাদের কি অভিলম্ব একদম। তাহলে এখানে আপাত বিন্দু হলেও এটা সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আপাত বিন্দুই করে নাও, পরে যদি এটা দেখি অন্য কিছু যদি থাকে আমি চেঞ্জ করে দেবো ওখানে। ঠিক আছে, নেক্সট। এইবারে 18 নম্বর প্রশ্ন বলেছে 3 ওহম রোধের সার্কিটে বিদ্যুতের পরিমাণ হলো। দেখো এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটের সঙ্গে 5 ভোল্ট যুক্ত আছে। ঠিক আছে, এবার এই বড় দাগটা হলো তোমার পজিটিভ আর এইটা হলো নেগেটিভ, ছোট দাগটা নেগেটিভ। তো এই দিক থেকে আমাদের পজিটিভ ইন্টারফেস থেকে মানে পজিটিভ সাইড থেকে আমাদের কারেন্ট কি হবে, প্রবাহিত হবে। প্রবাহিত হয়ে আমাদের এই 3 ওহমের মধ্যে দিয়েও যাবে, আবার এই 4 ওহমের মধ্যে দিয়েও যাবে। ঠিক আছে, এবং কোন দিকে যাবে, নেগেটিভ সাইডের দিকে, তাই তো। তো এবার এখানটায় আমাদের সার্কিটে বিদ্যুতের পরিমাণ তো 5 ভোল্ট রয়েছে, আর তার সাথে এখানে দুটো রোধ রয়েছে, দুটো রোধ শ্রেণীতে যুক্ত আছে। তো শ্রেণীতে যখন যুক্ত থাকে তখন ইকুইভ্যালেন্ট রোধ মানে সমতুল্য রোধ কি হয়, এদের যোগফল 3 যোগ 4 7 ওহম। ঠিক আছে, 3 যোগ 4 7 ওহম, 7 ওহম। তার সাথে আমাদের ভোল্ট কত দিয়েছে, 5 ভোল্ট, বিভব পার্থক্য 5 দিয়েছে। এবং তাহলে আমরা এখান থেকে আই বের করতে পারবো, কারণ আমরা জানি ভি সমান সমান আই আর। তো বিদ্যুতের পরিমাণ কত হবে, ভি এর মান বলেছে 5, আই
ইন্টু আর কত 7, তাহলে আই সমান সমান কি হয়ে যাবে, 7 এ পাশে নিয়ে আসলে 5/7, তো আই সমান কত 5/7, তো 5/7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অপশন সি এরটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এবারে 19 নম্বর, সোডিয়াম ধাতুর সঙ্গে জলের বিক্রিয়ায় কি হয়? দেখো সোডিয়াম ধাতুর সঙ্গে জলের বিক্রিয়ায়, ধাতুর সঙ্গে যখন জলের বিক্রিয়া হয় তখন তোমার ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। এবার কিছু কিছু ধাতব অক্সাইড রয়েছে যেগুলো আবার জলের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং হাইড্রোজেন এবং তার সঙ্গে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সোডিয়াম ধাতুটা সেরকমই, সোডিয়াম ধাতুর সঙ্গে জলের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উৎপন্ন হবে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এনসিইআরটিতে এই সমীকরণ দিয়ে লেখা রয়েছে একদম, যেটা বললাম যে ধাতুর সঙ্গে জলের বিক্রিয়ায় ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, আর ধাতব অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কি হয়, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এবার এই যে ধাতব হাইড্রোক্সাইড, দেখো তোমার সমস্ত ধাতু কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে না, এখানে লেখা রয়েছে। এবার জলে দ্রাব্য যে ধাতব হাইড্রোক্সাইড, সব ধাতব হাইড্রোক্সাইড জলে দ্রাব্য হয় না, জলে দ্রাব্য যে ধাতব হাইড্রোক্সাইড সেটা দ্রবীভূত হয়ে ধাতব জলে দ্রাব্য ধাতব অক্সাইড গুলো জলে দ্রবীভূত হয়ে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, এই যে সমীকরণটা এখানে লেখা আছে, সোডিয়ামের সঙ্গে জলের কি হচ্ছে, বিক্রিয়া হচ্ছে, সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে তোমার হাইড্রোজেন গ্যাস এবং তাপশক্তি উৎপন্ন হচ্ছে। পটাশিয়ামের ক্ষেত্রেও তাই, পটাশিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন গ্যাস এবং তাপশক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, সোডিয়াম ধাতুর সঙ্গে জলের বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উৎপন্ন হয়, অপশন বি অ্যান্সার। নেক্সট 20 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এই দাগটা এক্সট্রা এখানে পড়েছে, বিবৃতিগুলো বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। আচ্ছা, বিবৃতিতে একে কি আছে বলেছে, আমরা বলছি কেন, আমরা বাম থেকে ডানে যাওয়ার সঙ্গে সঙ্গে ধাতব ও বৈশিষ্ট্যগুলি এক সময়কাল জুড়ে হ্রাস পায়। মানে যে পর্যায় সারণী আছে তার বাম থেকে ডানে গেলে কি হয়, ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়। তো আমরা জানি যে এইদিকে কি থাকে, ধাতু থাকে, তো তারপরে ধাতুকল্প, তারপরে অধাতু, তার মানে ধাতব বৈশিষ্ট্য কি হয়, হ্রাস পায়। এই দিকটায় যত যাব তত কি হবে, একদম শেষে আমাদের কি থাকে, এদিকে অধাতু থাকে, তার মানে ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়, একদম এটা সঠিক রয়েছে। আর দুইয়ে বলেছে ভ্যালেন্স কক্ষে ইলেকট্রনগুলিতে থাকা পারমাণবিক চার্জ এক সময়কাল জুড়ে বৃদ্ধি পায়। ভ্যালেন্স কক্ষে, ভ্যালেন্স কক্ষ বলতে কোনটা, বাইরের কক্ষ। এই যে একটা তোমার ওই পরমাণু, তার বাইরে কতগুলো কক্ষ রয়েছে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন এবং নিউট্রন, তার বাইরে তোমার ইলেকট্রনের কক্ষ। এবার ভ্যালেন্স কক্ষ মানে বাইরের কক্ষটা, ঠিক আছে, এই কক্ষে ভ্যালেন্স কক্ষে ইলেকট্রনগুলিতে থাকা পারমাণবিক চার্জ এক সময়কাল জুড়ে বৃদ্ধি পায়, ইলেকট্রন হারানোর প্রবণতা হ্রাস পায়। তো এই বাইরের কক্ষের ইসের পারমাণবিক চার্জ বৃদ্ধি পায়, একদম ইলেকট্রনগুলিতে থাকা পারমাণবিক চার্জ বাড়ে, তার মানে কি তোমার এই আকর্ষণ চার্জ বাড়ে, এই প্রোটনের সঙ্গে আকর্ষণ বাড়ে, পারমাণবিক চার্জ বাড়ে, ফলে কি হয়, তোমার ইলেকট্রন হারানোর প্রবণতা হ্রাস পায়, ইলেকট্রন কম হারায়। আমরা জানি যে ধাতু ইলেকট্রন বেশি ত্যাগ করতে পারে, ধাতুরা ইলেকট্রন হারায় বেশি, অধাতুরা কম, তার মানে প্রবণতা হ্রাস পায়। আর সেই জন্যই কি হয়, তোমার ধাতব ও বৈশিষ্ট্যগুলি এক সময়কাল জুড়ে হ্রাস পায়। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এখানটায় অ্যান্সার হয়ে যাবে যে উভয় বিবৃতি সঠিক, তো ঠিক আছে, আর বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, যেহেতু ভ্যালেন্স কক্ষে ইলেকট্রনগুলিতে থাকা পারমাণবিক চার্জ এক সময়কাল জুড়ে বৃদ্ধি পায় এবং ইলেকট্রন হারানোর প্রবণতা হ্রাস পায়, তাই ধাতব সঙ্গে সঙ্গে বাম থেকে ডান দিকে যাওয়ার সঙ্গে সময় ধাতব ও বৈশিষ্ট্যগুলো, ধাতব এখানটায় ও না, ধাতব বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, লেখার সময় একটা এক্সট্রা ও পড়ে গেছে, ধাতব বৈশিষ্ট্যগুলো এক সময়কাল জুড়ে হ্রাস পায়, অপশন ডি কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, এইবারে দেখো 21 নম্বর, কিছু উদ্ভিদ তাদের শিকড় থেকে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে,
এই রকম একটি উদ্ভিদের উদাহরণ। দেখো উদ্ভিদ আমরা জানি যে বিভিন্ন অঙ্গের মাধ্যমে করে। আমরা যদি ডাল থেকে করি, ডালে তো কলম করেও হয়, অথবা অনেক গাছ আছে যেগুলো ডাল কেটে লাগিয়ে দিলেই তোমারই হয়ে যায়। বিশেষ করে আমরা যে বাড়িতে গোলাপ গাছের চাষ করি, ডাল কেটে লাগিয়ে দিলেই কি হয়ে যায় গাঁদা ফুল। তোমার কি হয়, ডাল যদি আমরা কেটে লাগিয়ে দেই তাহলে সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। তাহলে আমাদের ডাল থেকে হয়। আবার এখানটায় বলেছে শিকড় থেকে, কিছু উদ্ভিদ শিকড় থেকে নতুন উদ্ভিদ তৈরি করে। পাতা থেকেও হয়, যেমন পাথরকুচি পাতা, নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে এখানে চেয়েছে কি শিকড় থেকে কোনটা, তাহলে ক্যাকটাস কি শিকড় থেকে, মিষ্টি আলু কি শিকড় থেকে, ব্রায়োফাইলাম শিকড় থেকে, না আদা শিকড় থেকে? কোনটা শিকড় থেকে বলো? কোন উদ্ভিদের শিকড় থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়? মিষ্টি আলুতে। ঠিক আছে, মিষ্টি আলুতে শিকড় থেকে কি হয়, নতুন উদ্ভিদ তৈরি হয়। মিষ্টি আলুর গাছ যদি তোমরা দেখে থাকো, দেখতে পাবে যে শিকড় শিকড় এরকম এসে শিকড় এরকম গুচ্ছাকারে শিকড় হচ্ছে, এবং সেখান থেকেই আবার কি হয়, সেই শিকড় দিয়ে আবার লাগিয়ে দিলে নতুন উদ্ভিদ তৈরি হয় মাটিতে দিলে। ঠিক আছে, তাহলে মিষ্টি আলুতে শিকড় থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 22 নম্বর বলেছে কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম। কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম কারণ কি? কারণ কি এটির সমযোজী বন্ধন গঠন করার ক্ষমতা আছে তাই? তারপরে তোমার কার্বনের ক্ষুদ্র পারমাণবিক আকার, কার্বনের এলোট্রপিক ধর্ম, পি কক্ষে উপস্থিতি। তো কোন কারণের জন্য কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম? তো এখানে দেখো কার্বনের তো সমযোজী বন্ধন গঠন করার ক্ষমতা আছে, সেটা আমরা জানি, কিন্তু সেই জন্য স্থিতিশীল যৌগ নয়। কার্বন কেন স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম? তার কারণ হলো কার্বনের ক্ষুদ্র পারমাণবিক আকার। কার্বন তার ইলেকট্রনগুলোকে ত্যাগ করে না বা ইলেকট্রন গ্রহণ করে না, কার্বন তার ইলেকট্রন ভাগ করে নেয়। কারণ কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? 6। তার মানে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, তার পরের কক্ষে থাকে 4টে ইলেকট্রন। ঠিক আছে, এবার কি করে, সে ইলেকট্রন ভাগ করে নেয়। যেহেতু 4টে ইলেকট্রন, তাই কার্বনের সঙ্গে আমরা দেখেছি হাইড্রোজেনের যখন সিঙ্গেল বন্ড তৈরি হয়, এরকম 4টে বন্ড তৈরি হচ্ছে, 4টে হাত দিয়ে হাইড্রোজেনকে কার্বন কি করে ধরে রাখে। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু এখানে বাইরের কক্ষে 4টে আমাদের কি রয়েছে, ইলেকট্রন রয়েছে। এবার এর আকার কি হয়, কার্বনের আকার কি হয়, ক্ষুদ্র হয়, ক্ষুদ্র পারমাণবিক, এর পরমাণুর আকার কি হয়, ক্ষুদ্র হয়, সেই জন্য স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম হয়। ঠিক আছে, এবার এনসিইআরটি-তে একদম স্পষ্ট করে এই লাইন উল্লেখ করেই দিয়েছে। দেখো কার্বনের এই পয়েন্টের মধ্যে যে সকল কারণে কার্বন শক্তিশালী বন্ধন তৈরি করে, তাদের মধ্যে একটি হলো এর ক্ষুদ্র আকার। এ কারণেই কার্বনের নিউক্লিয়াসটি ভাগীদার ইলেকট্রন জোড়টিকে দৃঢ়ভাবে আঁকড়ে রাখে। বুঝতে পেরেছো? তাহলে এই যে ভাগীদার ইলেকট্রন, এই যে 4টে ইলেকট্রন ভাগ করে নিচ্ছে, এই ভাগীদার ইলেকট্রনকে কি করে তোমার নিউক্লিয়াসের সঙ্গে জোর করে আটকে রাখছে। তার মানে এইগুলো সংকুচিত হচ্ছে, অর্থাৎ এর পরমাণুর আকার কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে কার্বনের ক্ষুদ্র পারমাণবিক আকারই কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম। ঠিক আছে, এই লাইনটা মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে যাব। এইবার দেখো 23 নম্বর, C2H6 এবং C2H6, এই জায়গাটায় এখানে এটা H6 হলে এটা C3H8 হবে, লেখার সময় এটা ভুল হয়েছে, 2 এটা 3। ঠিক আছে, C2H6 C3H8 যৌগ ড্যাশ ইউনিট দ্বারা পৃথক ড্যাশ সিরিজের অন্তর্গত। তাহলে ড্যাশ ইউনিট দ্বারা পৃথক, দেখো সি কার্বন এখানে কি হয়েছে, 2 থেকে 3, মানে কার্বন 1 বেড়েছে, আর হাইড্রোজেন এখানে কি হয়েছে, হাইড্রোজেন 2 বেড়েছে। তাহলে পার্থক্য হলো কার্বনের 1 আর হাইড্রোজেনের 2, তার মানে এখানে CH2 ইউনিট দ্বারা পৃথক ড্যাশ সিরিজের অন্তর্গত। CH2 ইউনিট দ্বারা পৃথক হলে সেটা আমাদের কি হয়, সমজাতীয় সিরিজের অন্তর্গত, সমজাতীয় সিরিজ। কারণ এখানে এই দুটোই সমজাতীয়। এই দুটো কোন জাতি, আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে তোমার কি আছে, C2H6। C2H6 কে কি বলে বলো? C2H6 এটার নাম কি? এটার নাম হলো তোমার ইথেন, তাই তো? এটা ইথেনের সংকেত। আর আমাদের C3H8 এটা কি, প্রোপেন। তা এই নাম শুনে বুঝতে পারছো এরা কোন সমজাতীয় সিরিজ, কোন সিরিজের? এটা হলো অ্যালকেন বর্গের।
এই যে এন, ইথেন, প্রোপেন, তো অ্যালকেন বর্গের। ঠিক আছে, অ্যালকেনের যে সংকেত সেটা কি হয়, সেটা হয় CnH2n +2। তো দেখো এন যদি 2 হয় তো 2 দুগুণি 4 আর 2 6, 3 হলে 3 দুগুণি 6 আর 2 8, তাহলে 3 আর এটা 8, তার মানে এগুলো কি অ্যালকেন। তাহলে আমাদের কি হবে, সমজাতীয়, এটা হবে সমজাতীয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা আমি যে পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়েছি পেইড গ্রুপটার মধ্যে, সেখানে তো এই 2 আর 6 লেখা আছে, আমি কারেকশন করে দেবো ওখানে। আর যারা অলরেডি প্রিন্ট করে ফেলেছো, ভিডিওটা দেখেছো, ওখানে পেন দিয়ে কারেকশন করে নিও। ঠিক আছে, আর ফাইনাল পিডিএফ যখন দেবো তাতে কারেকশন করে দেবো। আর যারা প্রিন্ট করে নিয়েছো, পেন দিয়ে কারেকশন করে নিও। এবার বলেছে 24 নম্বর, ড্যাশ চর্বি ইমালসিফিকেশনে সহায়তা করে। তো চর্বি ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন এই যে প্রশ্নটা, এটা তোমাদের এর আগেও আমি বুঝিয়েছি। ইমালসিফিকেশন চর্বি ছাড়াও আর কিসে দেখা যায়? আমরা জানি যে সাবান, আমরা যে কাপড় কাচা সোডা ব্যবহার করি, সেটাও ইমালসিফিকেশন পদ্ধতি করে। কিভাবে? কাপড়ের মধ্যে যে ময়লা থাকে সেই বড় অণুগুলোকে ভেঙে ছোট অণুতে পরিণত করে। একইভাবে যে বড় চর্বির অণু, সেটাকে ভেঙে ছোট চর্বিতে পরিণত করে। ঠিক আছে, তার মানে ইমালসিফিকেশনে সাহায্য করে। তো সেই কোশ্চেন বোঝানোর সময় আমি তোমাদের এটা বলেই দিয়েছিলাম, তো তোমরা আশা করি এটা অনেকেই ইতিমধ্যে মনে পড়ে গেছে যে চর্বি ইমালসিফিকেশনে সাহায্য করে কোনটা বলো? পেপসিন, HCl পিত্ত লবণ, নাকি ভিটকেট ট্রিপসিন? তো পিত্ত লবণ। ঠিক আছে, পিত্ত লবণ কি করে? চর্বির ইমালসিফিকেশন, মানে বড় চর্বির সেকে অণুকে, সেটাকে ছোট ছোট অণুতে ভেঙে দেয়। এটাকেই বলা হয়, এই পদ্ধতিটাকেই বলা হয় ইমালসিফিকেশন, বড় থেকে ছোটতে ভেঙে দেওয়া। সাবানের ক্ষেত্রেও সেটা দেখা যায়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো আমাদের এই শিফটে 24টা কোশ্চেনই ছিল। ঠিক আছে, তো ভিডিওটিকে সবাই লাইক করে দিও। আর এই পিডিএফটা আমি ওই গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ওখানে 99 রুপিসের যে রেলওয়ে গ্রুপ ডি 2022-এ 99 শিফটের সায়েন্সের গ্রুপ আছে, ওখানে দিয়ে দেবো ওখানে। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।